রাজ্য রাজনীতিতে দিল্লি কেন্দ্রিক বেশ কিছু পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক ঘটনা ঘটেছে। যেমন গতকাল আপনারা জানেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে তার সঙ্গে বেশ কয়েক ঘন্টা সাক্ষাৎ করেন। এদিন আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার রাহুল গান্ধীর সঙ্গে ঘন্টা খানেকের ওপরে বৈঠক করেন। তবে সোনিয়া মমতা বৈঠক কিংবা রাহুল অভিষেকের এই যে সাক্ষাৎ, এটা নিয়ে কিন্তু কি বিষয়ে আলোচনা হয়েছে, নিশ্চয়ই পলিটিক্যাল বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেটা এখনো সামনে আসেনি। যদি পরবর্তী সময় সামনে আসে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলাদা একটি ভিডিও বানাবো। কিন্তু আপাতত রাজ্য রাজনীতিতে দিল্লি কেন্দ্রিক যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, তার মধ্যে এই প্রতিবেদনের যে বিষয়টির দিকে আমি ফোকাস করতে চাইছি বা হাইলাইট করতে চাইছি, যেটা দেখবেন এই প্রতিবেদনের টাইটেল বা হেডলাইন, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের চিঠি কাণ্ডে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের চিঠি কাণ্ডে নাটকীয় মোড় মানে ওই যেটা আমরা বলছিলাম না, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এদের নেতৃত্বে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি রেজলিউশন বা চিঠি জমা পড়েছে, যেখানে ন্যূনতম 20 জন সাংসদ, লোকসভার সাংসদ, তৃণমূলের টিকিটে জিতে আসা, তৃণমূলের সিম্বলে জিতে আসা 2024 সালে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুখ ফিরিয়ে আলাদা একটা ব্লক করতে চাইছেন, যেটা রাজ্যের বুকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বে বিধানসভাতে হয়েছে। এবং এই সাংসদদের ব্লকের নেতৃত্ব দিচ্ছেন বারাসাতের বর্ষিয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবং আমরা দেখেছিলাম দিন কয়েক আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই সাংসদদের একটা বড় অংশ তারা লাঞ্চ করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও হাজির ছিলেন। এবং ওই দিনই সন্ধ্যার পর শতাব্দী রায়, বীরভূমের তৃণমূল সাংসদ, তার দিল্লির যে বাসভবন, সেখানেও শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। সেখানে নাকি দেব, পার্থ ভৌমিক থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার সহ আরও অনেক বিদ্রোহী সাংসদরা উপস্থিত ছিলেন। যে সংখ্যাটা 20, অর্থাৎ 29-এর মধ্যে 20, 2/3। কিন্তু সেই জায়গাটাই একটি নাটকীয় মোড়। এই চিঠি বা এই রেজলিউশন, যেটা আমরা বলছিলাম 20 জনের স্বাক্ষর সম্বলিত, তারা আলাদা একটি ব্লক করতে চাইছেন, বা তারা এনডিএতে যোগ দিতে চাইছেন, বা তারা আগামী দিনে লোকসভার অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের দিকে বসতে চাইছেন না, তারা এনডিএর দিকেই বসতে চাইছেন। কিন্তু সেরকম নাকি কোনো চিঠি এখনো পর্যন্ত লোকসভা স্পিকারের কাছে জমা পড়েনি বলেই দিল্লি সূত্রে খবর। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে। আমি 2-4 লাইন একটু পড়ে শোনাই, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিই, যেটা কিছুক্ষণ আগেই ডেভেলপ হয়েছে। ওই বলছিলাম না, রাজ্য রাজনীতির দিল্লি কেন্দ্রিক পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এবং যার পুরোটাই তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে। আপনারা জানেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, তিনি কিন্তু আজ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, একেবারে সুখেন্দু শেখর রায়ের পথে হেঁটে তৃণমূলেরও সঙ্গ ত্যাগ করেছেন। এবং সেই পদত্যাগপত্র, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুস্মিতা দেব এই কয়েক ঘন্টা আগেও যিনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন, তিনি পদত্যাগপত্র দিয়ে কিন্তু আসামের ডবল ইঞ্জিন অর্থাৎ বিজেপি পরিচালিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। এবং সুস্মিতা তৃণমূল ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর তার প্রাথমিক প্রতিক্রিয়াতে জানিয়েছেন ছোট্ট 2-1টি শব্দ, তার জীবনের নতুন অধ্যায় তিনি শুরু করতে চলেছেন। জনসেবা বা সমাজ কল্যাণমূলক কাজ তিনি চালিয়ে যেতে চান। এবং তিনি হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কেন হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন? কারণ সুস্মিতা দেব তিনি কিন্তু অসমেরই নাগরিক, এবং একটা সময় শিলচরে তিনি অসম কংগ্রেসের সাংসদ ছিলেন। 2019 সালে হেরে যাওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় পাঠায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যখন ত্রিপুরায় রাজনৈতিক সংগঠন বাড়ানোর চেষ্টা করছিলেন, তখন মূলত ত্রিপুরার দায়িত্বে ছিলেন, ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন এই সুস্মিতা দেব। এমনকি কিছুদিন আগেও আপনারা দেখবেন ভোট পরবর্তী হিংসা বা পোস্টপোল ভায়োলেন্স, 2026 বিধানসভা ভোট পরবর্তী, তার যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানেও একটি টিমের নেতৃত্বে ছিলেন এই সুস্মিতা দেব। এবং তিনি আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তৃণমূলের তরফে সমস্ত রকম আশ্বাস দেওয়ারও কথা বলেন। কিন্তু আজ সকালের হঠাৎ ডেভেলপমেন্ট বা হঠাৎ বড় খবর, সুস্মিতা দেব
তিনি কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, তৃণমূলের প্রাথমিক সদস্য পদও তিনি ছেড়ে দিয়েছেন এবং তারপরেই তিনি অসমের বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে তিনি কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং মনে করা হচ্ছে হয়তো আগামী দিনে তিনি বিজেপির সঙ্গে তার পথ চলাটা শুরু করবেন। সুস্মিতা দেব কিন্তু পারিবারিকভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বাবা সন্তোষ মোহন দেব অসমের বিরাট বড় কংগ্রেস নেতা ছিলেন এবং কংগ্রেস জমানায় কেন্দ্রের মন্ত্রীও ছিলেন। তাঁরই কন্যা এই সুস্মিতা দেব। অতএব অঙ্কটা কি দাঁড়ালো? অঙ্ক হলো রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল 13, সেখান থেকে প্রথমে সুখেন্দু শেখর রায় এবং তারপর এদিন সুস্মিতা দেব পদত্যাগ করায় সেই সংখ্যাটা কমে দাঁড়ালো 11তে। এই 11 2/3 যদি বিজেপির দিকে চলে যায় বা এনডিএর দিকে চলে যায় বা আলাদা ব্লক করে, যেটা রাজ্যের ক্ষেত্রে ইন্দ্রব্রতর নেতৃত্বে বিধায়করা করেছেন, এবং সেন্ট্রালে যেটা শোনা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের নেতৃত্বে 20 জন লোকসভার সাংসদও করেছেন। এবারে দেখার তৃণমূলের বাকি সাংসদ ঠিক কী সিদ্ধান্ত নেন, সেদিকে আমাদের নজর থাকবে। এবার আসি মূল প্রতিবেদনে, যেখান থেকে বলছিলাম এই নাটকীয় মোড়, যেটা শোনা যাচ্ছিল যে লোকসভায় 20 জন তৃণমূল সাংসদের সই সম্বলিত একটি চিঠি বা রেজলিউশন ওম বিড়লা অর্থাৎ অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ের নেতৃত্বে। কিন্তু তেমন কোনো ঘটনা নাকি এখনও ঘটেনি, তবে সেটা প্রসেসিংয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু এখনও কিন্তু সেটা ঘটেনি বলেই আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে। মিডিয়ার রিপোর্ট একটু পড়ে শোনাই। সেখানে বলা হচ্ছে তৃণমূলের সংসদীয় দল ভাঙন নিয়ে জোর জল্পনার মধ্যেই সামনে এলো নতুন তথ্য। বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, লোকসভার স্পিকারের দপ্তরে এখনো পর্যন্ত কোনো চিঠি জমা পড়েনি, ফলে তৃণমূলের একাংশ সাংসদের দলত্যাগ বা পৃথক গোষ্ঠী গঠনের জল্পনা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বিক্ষুব্ধ পক্ষে পর্যাপ্ত সংখ্যক সাংসদের সমর্থন রয়েছে কিনা তা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হলো বিজেপি শীর্ষ নেতৃত্বের এই দাবিতে। গত সোমবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছিলেন আনুষ্ঠানিকভাবে এনডিএতে যোগ দিতে চেয়ে 20 জন তৃণমূল সাংসদের সই করা চিঠি লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছেন তারা। চিঠিতে উল্লেখ, সহকর্মী সাংসদদের সঙ্গে দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান মুহূর্ত পর্যন্ত লোকসভায় আমি তৃণমূলের মুখ্য সচেতক বা চিফ হুইপ পদে রয়েছি এবং সেই দায়িত্বেই এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে সহকর্মীদের সঙ্গে পরামর্শ করেছি। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দাবি করছিলেন প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারেনি এই বিদ্রোহী সাংসদদের দল। এবার বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে কার্যত একই ইঙ্গিত মিলল, তবে ভবিষ্যতে এনডিএতে যোগদানের আবেদন জমা পড়তে পারে বলে খবর। বিজেপি নেতৃত্ব অবশ্য স্পষ্ট করে দিয়েছে, আপাতত এ রাজ্যের কোনো তৃণমূল নেতা, কর্মী, সাংসদ, বিধায়ক তাদের সরাসরি দলে নেওয়া হবে না। ফলে তৃণমূলে ভাঙন নিয়ে যে জোর চর্চা শুরু হয়েছিল, মানে দিল্লিতে ভাঙন নিয়ে যে জোর চর্চা শুরু হয়েছিল, সেটা কিন্তু এখন কিছুটা ধোঁয়াশার মধ্যে চলে গেল। অতএব অফিসিয়ালি লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে কিন্তু এই বিদ্রোহী সাংসদদের কোনো রেজলিউশন বা চিঠি জমা পড়েনি, সেটাও তো প্রসেসিংয়ে রয়েছে। আগামী দিনে জমা পড়তেও পারে, নাও পড়তে পারে, কারণ কমপক্ষে 19 জন সাংসদের স্বাক্ষর না থাকলে সেটা কিন্তু দল বিরোধী আইনের আওতায় পড়ে যাবে, ফলে বাকিদের সাংসদ পদ খালি হয়ে যেতে পারে। তাই হয়তো কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা একেবারে নিশ্চিত হয়ে 20 জনের স্বাক্ষর নিয়েই তারপরেই হয়তো লোকসভা স্পিকারকে চিঠি বা রেজলিউশনটি জমা নেবে। এর মধ্যে আবার ঘাটালের অভিনেতা সাংসদ, সেলিব্রিটি সাংসদ দীপক অধিকারী দেব, যিনি গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন এবং তার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়, যেটা দেবও জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, কারণ সামনে বর্ষা আসছে, বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হবে। তারপর সেই প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়েই দেবকে প্রশ্ন করেছিলেন উপস্থিত সংবাদ মাধ্যম যে আপনি কি নতুন তৃণমূল বা বিদ্রোহী তৃণমূলের দিকে যোগ দিয়েছেন? সেখানে দেব স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, আছেন, এবং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন ততদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। হ্যাঁ, ডেভেলপমেন্টের ইস্যুতে, উন্নয়নের ইস্যুতে দলমত নির্বিশেষে তিনি আগে যেমন কাজ করেছেন সকলের সাথেই করবেন, কারণ দেব আগেও বলেছেন ঘাটালের মানুষকে তার প্রতিশ্রুতি দেওয়া আছে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার। যেহেতু বর্তমানে তিনি যে দলের সাংসদ বা যে দলকে রিপ্রেজেন্ট করছে তারা রাজ্যে ক্ষমতায় নেই, তারা রাজ্যে ক্ষমতা থেকে চলে গেছে, তাই নতুন যে দল এসছে, নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন তার সঙ্গে সমন্বয় রেখে মানুষের উন্নয়নের কাজ করবেন।
কিন্তু রাজনীতির প্রেক্ষিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আপাতত আছেন বলে জানালেন দেব। আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কী হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে এসেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছে, তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে। এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি সুনীলদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা জিনিস তো আমাদের সবাইকে মানতে হবে, কে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না যে শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না। আমাকে তো এটা মানতে হবে, আমাকে কেন, আমাদের সবাইকে মানতে হবে। এবং আমার কাজটা কি, এই ডবল ইঞ্জিন সরকার যেটা কেন্দ্রতে আছে এবং রাজ্য আছে, তাদের হাত ধরে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা আমি যে স্বপ্নগুলো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলো তো আমার দায়িত্ব স্বপ্নটা পূরণ। অন্যদিকে বঙ্গ রাজনীতির আরও একটি দিল্লি কেন্দ্রিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু গত 24 ঘন্টায় খুব আলোচিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, এমনকি সোশ্যাল মিডিয়াতে। সায়নী ঘোষ, যাদবপুরের তৃণমূল সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেত্রী, তৃণমূলের যুব সভানেত্রী, ভোট পরবর্তী সময়ে কমিটি ভেঙে নতুন যে কমিটি তৈরি হয়েছে সেখানেও সায়নী ঘোষকে কিন্তু তার পদে বহাল রাখা হয়েছে। সেই সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ, তিনিও নাকি এবার বিদ্রোহী সাংসদদের দলে নাম লেখাতে চলেছেন। যদিও এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে সায়নী ঘোষের এ সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি সত্যি না ঘটনাটি মিথ্যা না ঘটনাটি জল্পনা স্তরে রয়েছে। তবে সায়নী ঘোষ মাত্র 3 দিন আগে সংবাদ মাধ্যমকে এই নতুন দল, নতুন ব্লক, তৃণমূলের ভাঙন নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শুনুন। প্রায় 16 থেকে 20 জন তৃণমূল কংগ্রেসের এমপিদের টার্গেট করেছে বিজেপি, এই মর্মে বিভিন্ন আলোচনা জল্পনা। দেখুন, এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন। তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। হ্যাঁ, তো খারাপ সময় যদি তোমার বাড়ির লোক পড়ে তোমার বিরুদ্ধে তারাও মুখ খুলতে শুরু করে, এটা নতুন কিছু না। এটা খারাপ সময় মানুষ মুখ খোলে নিজের জন্য। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার, কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য। এই 3 দিন আগেও যে সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ, যুব তৃণমূলের সভানেত্রী, তিনি এই বিদ্রোহী বিধায়ক বা সাংসদদের গা বাঁচানো, পিঠ বাঁচানোর তত্ত্ব তুলে ধরলেন। সেই সায়নী ঘোষই এখন নাকি নিজেই বিদ্রোহীদের দলে নাম লেখাতে চান, এমন খবরে কিন্তু ঘোরাফেরা করছে। তবুও আপনাদের বলে রাখি, এই খবরের সত্যতা যাচাই করার জন্য সায়নী ঘোষের বক্তব্য বা প্রতিক্রিয়া অত্যন্ত জরুরি। সত্যি কি তিনি বিদ্রোহীদের দলে নাম লেখাচ্ছেন এবার, সেটা আমাদের জানা নেই। যদি সায়নী ঘোষ এ সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া দেন, নিশ্চয়ই আগামী সময় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, আপাতত বঙ্গ রাজনীতির দিল্লির যে ডেভেলপমেন্ট, দিল্লির যে একের পর এক ঘটনা, বিদ্রোহী সাংসদদের নতুন ব্লক থেকে শুরু করে দেব, যিনি বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন, আবার সায়নী ঘোষ, তিনি নাকি বিদ্রোহীদের দলে নাম লেখাচ্ছেন। অন্যদিকে সুখেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব, তিনিও রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে সরাসরি চলে গিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মার বাড়িতে। এই সমস্ত খবরই আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিন রাজ্য রাজনীতির, দিল্লির কি ডেভেলপমেন্ট বা রাজ্য রাজনীতিতে আর কি কি ঘটনাবহুল বিষয় আমাদের সামনে উঠে আসে, সেটাও আপনাদের সামনে আমি সময় সময় তুলে ধরবো এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। আপাতত এই পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।